আমাদের চ্যানেলের সমস্ত গল্প শুনতে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটিকে। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না সমস্ত গল্পের আপডেট এবং নোটিফিকেশনস সবার আগে পাওয়ার জন্য। আপনারা বেল আইকনে ক্লিক করছেন তো? আমরা কিন্তু দেখতে পাচ্ছি আমাদের শ্রোতারা আমাদের গল্প শুনে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করলেও বেল আইকনে ক্লিক করছেন না। আপনাদের সকলের কাছে অনুগ্রহ করে বেল আইকনে ক্লিক করবেন এবং অল নোটিফিকেশনস এই অপশনটি অন করে দেবেন, তাহলে আমাদের সমস্ত গল্পের নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে সবার আগে। নমস্কার, আমি সায়ন্তন। আপনারা শুনছেন ফিকশন হান্ট। ফিকশন হান্টে আজ আপনারা শুনবেন লেখিকা সিফা মণ্ডলের কলম থেকে একটি বিশেষ স্বাদের ভয়ের গল্প, স্বপ্ন কানন। আজকের গল্প পাঠে রয়েছে সৌরভ, গল্পের সূত্রধার আমি সায়ন্তন। শুনতে থাকুন সিফা মণ্ডলের কলম থেকে একটি বিশেষ স্বাদের ভয়ের কাহিনী, স্বপ্ন কানন। বেশ কিছু ঘটনা থাকে যেগুলো আমরা চোখে না দেখলে বিশ্বাস করতে পারি না। আমাদের জানার বাইরে আজও বহু এমন কিছু রয়েছে যেগুলোর ব্যাখ্যা না তো আমাদের কাছে আছে আর না বিজ্ঞানের কাছে, কারোর কাছেই নেই। এরকমই এক ঘটনা আজ আপনাদেরকে বলতে চলেছি। আমার সাথে এরকমই বেশ কিছু অদ্ভুত ঘটনা ঘটেছিল, যেটা না ঘটলে হয়তো আমি ব্যক্তিগতভাবে সেগুলোকে মিথ্যে অলীক কল্পনা বলেই মনে করতাম। আপনাদেরও কি তাই মনে হচ্ছে যে আমি কি সব বলছি? তাহলে বলি, শুনুন। আমি, সঞ্জয়, মালা, বিকাশ, রোহিত আর রাকেশ, আমরা সকলেই হলদিয়া অঞ্চলে একটি বেসরকারি কলেজে ডাক্তারি নিয়ে পড়াশোনা করছি। তখন সংস্থাটির নাম ছিল হলদিয়া ইনস্টিটিউট অফ হেলথ সায়েন্স। খুবই নামকরা একটি প্রতিষ্ঠান। বরাবরই ইএসকল পরীক্ষার সিট খুব কাছে হয় না, তাই সবসময় ছাত্রছাত্রীদের যেতেই হয় জেলার বাইরে। আমাদের ক্ষেত্রে অন্যথা হয়নি। আমাদের পরীক্ষার সিট পড়েছিল ব্যাঙ্গালোরে। সকল পরীক্ষা শেষ হতে ওই মোটামুটি 7 দিন মতো সময় লাগার কথা ছিল। যথারীতি সেই রকম তোড়জোড় নিয়েই আমরা সবাই পাড়ি জমিয়েছিলাম সেইখানে। পরীক্ষাও ওই ভালো মন্দ মিশিয়েই হয়েছিল। তারপর এলো বাড়ি ফিরে যাওয়ার পালা। সময়টা ছিল মার্চ মাস, তারিখ 10। আমাদের বাড়ি ফেরার জন্য মেলটি রওনা হওয়ার সময় ছিল সন্ধে 6টা নাগাদ। যথারীতি বিকেল 5টার মধ্যেই যশবন্তপুর স্টেশনে এসে হাজির হয়েছিলাম আমরা সকলে। বাড়ি ফিরতে সময় লাগতো 2 দিন মতো। মেলও সময় মতো রওনা হয়েছিল। পরীক্ষা শেষ হওয়ার সাথে সাথেই ব্যাগপত্র প্যাক করে মেলে এসে উঠেছিলাম আমরা। তাই শরীর আমাদের সকলেরই খুব ক্লান্ত ছিল। মেলে ওঠার সাথে সাথেই কখন যে ঘুমিয়ে পড়েছিলাম বুঝতেই পারিনি। কিন্তু অসুবিধা বাঁধল ঠিক তারপর। হঠাৎ করে মেল এসে থেমে গেল 2টো স্টেশন পেরিয়েই। বঙ্গোপসাগরের বুকে সৃষ্টি হওয়া ঘূর্ণাবর্তের কারণেই এই সব কিছু। মাইকিং হয়ে গেল আগামী 3 ঘন্টার মধ্যে প্রচণ্ড ভারী বৃষ্টি সহ তীব্র ঝড়ের সম্ভাবনা। সামনে 2-একটা জায়গাতে ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছিল সেই দুর্যোগ। তার জেরেই নাকি রেল লাইনের ওপর বেশ ভারী শক্ত মোটা কাঠের গাছ আছড়ে পড়েছে এখানে ওখানে। তাই এগিয়ে যাওয়ার জন্য সামনের সমস্ত পথ আপাতত বন্ধ। ঝড় থামলে তবে গাছ সরানো হবে, আর গাছ সরানো হলে তবে যে আবার রেলপথ যোগাযোগ ব্যবস্থা ধাতস্থ হবে। তাই কি আর করা যাবে। অগত্যা আমরা সবাই সেই স্টেশনে সেই দিন রাতটা পার করলাম ওয়েটিং রুমে। কিন্তু এভাবে কি এখানে দিনের পর দিন কাটানো যায়? কবে থামবে ঝড়, তবে সব কিছু ঠিকঠাক হবে, এসব নিয়ে তো কিছুই কোনো আপডেট নেই আমাদের কাছে। তাই ঠিক হলো একটা হোটেল বুক করে থাকা যাক, সেটাই ভালো হবে। কিন্তু আমার কাছে টাকা পয়সা সেরকম খুব একটা বেশি কিছু ছিল না আমার পক্ষে। তাই ব্যাপারটা একটু চাপ হয়েই বসলো। এদিকে লজ্জায় আমি আমার বন্ধুদেরও কিছু বলতে পারলাম না। বাড়িতে ফোন করে মা বাবাকে জানালে মা বাবাও চিন্তায় পড়বে। তাই কি আর করব,
ভেবে না পেয়ে বন্ধুদের কাছ থেকে সরে গিয়ে বাড়িতে অগত্যা ফোন লাগালাম। হ্যালো মা, শুনতে পাচ্ছ? আমি নিরঞ্জন বলছি। হ্যাঁ বল খোকা, কখন ফিরছিস? এখানে খুব বাজে পরিস্থিতি জানো তো, দুর্যোগের জন্য আপাতত ট্রেন চলাচল বন্ধ। তাই আমরা বন্ধুরা মিলে এখানে কাছে একটা হোটেলে উঠেছি। তুমি কোনো চিন্তা করো না মা, সব কিছু ঠিকঠাক হলে খুব তাড়াতাড়ি বাড়ি পৌঁছে যাব। কেমন? আচ্ছা বেশ, নিজের খেয়াল রাখিস বাবা, আর ট্রেনে উঠলে আমায় জানাস কেমন? সাবধানে আয়। হ্যাঁ মা, আমি তোমাকে সব জানাবো। তুমি কিন্তু কোনো চিন্তা করো না, কেমন? এতটুকু বলেই ফোনটা কেটে দিলাম। আসলে মায়ের কাছে মিথ্যে বলাটা খুব কঠিন। মা ঠিক বুঝে যায়। কিভাবেই বা বলবো যে টাকার কারণে আমি দুর্যোগের কবলে পড়েও বন্ধুদের সাথে যেতে পারবো না। একা একা কিছু একটা ব্যবস্থা নিজের জন্য করতেই হবে। এইসব ভাবতে ভাবতে রাকেশের কাছে গিয়ে জানালাম যে আমার মায়ের সাথে কথা হয়েছে। তো মা আমায় জানালো ওইদিকে নাকি তার কোনো এক দূর সম্পর্কের খুড়তুতো ভাইয়ের বাড়ি। এই মোটামুটি এখান থেকে 15 কিলোমিটারের মধ্যেই একটা ছোট্ট গ্রাম রয়েছে, পাহাড়পুর। তো আমাকে সেখানে চলে যেতে বললেন। রাকেশ সেই সব শুনে আমাকে বলল, বেশ, তাহলে তো ভালো কথা, আমরাও তাহলে সেখানেই যাই, কি বলিস? কি বলবো ভেবে না পেয়ে আমি জানালাম, আসলে তারা অনেক পুরনো দিনের মানুষ তো হঠাৎ করে এত লোকজন পছন্দ নাও করতে পারে। তাছাড়া সেই গ্রামটি নাকি খুবই অন্য রকম। এখনও নাকি সেই সমস্ত গ্রামের বাড়িতে বিদ্যুৎ পর্যন্ত পৌঁছায়নি। ভাবা যায় তুই বল, এই যুগেও এরকম গ্রাম রয়েছে। তাই এটাই ভালো হবে যে তোরা হোটেলেই গিয়ে ওঠ, আর আমি বরং সেখানেই যাই। মায়ের কথা তো আর ফেলতে পারবো না, বাকি কথা না হয় ফোনেই হবে, কেমন? এই কথা বলে আমি চলে এলাম তাদের কাছ থেকে। দূর থেকে রাকেশের মেজাজ বোঝার চেষ্টা করতে থাকলাম। পরিষ্কারভাবে বোঝা গেল সে আমাকে একটু স্বার্থপরই ভেবে ফেলেছে, কিন্তু আমার তো কিছু করার নেই। তারাও দেখলাম স্টেশন ছেড়ে মেন রোডের দিকে হাঁটতে শুরু করেছে। আমিও আর দাঁড়িয়ে না থেকে উল্টো পথে হাঁটা শুরু করলাম। এ যেন অজানা গন্তব্যে পারি। কোথায় যাব, কি করব, একা সব কিছু ভেবে পেলাম না। এসব জ্বালা বোধ হয় শুধু মধ্যবিত্ত শ্রেণীর লোকেরাই বুঝবে। তাদের ঘর ভেসে গেলেও হাত পাতবে না কারোর কাছে। এসব ভাবতে ভাবতে হাঁটতে শুরু করলাম আমি। পাহাড়পুর বলে সত্যিই যে একটা গ্রাম সেখানে ছিল সেটা আমার জানা ছিল। ভূগোলের ভালো ছাত্র ছিলাম কিনা, তাই এসব জায়গা মানচিত্র মোটামুটি আমার ধাতস্থ। ভাবলাম সেই দিকেই যাই, দেখাই যাক না যদি কোনো সহৃদয় ব্যক্তির মায়া হয় আমায় দেখে, আর আমায় অন্তত 2 দিন যদি থাকতে দেন তাহলে খুবই ভালো হয়। যা ভাবনা তাই কাজ। গেলাম পাহাড়পুরের দিকেই। রাস্তার মাথা থেকে একটা রিক্সা নিলাম। যাওয়ার পথে সেই রিক্সা চালকের সাথে কতই কথা না বললাম। তার সূত্র ধরেই জানতে পারলাম যে পাহাড়পুরে নাকি একটা বিশাল আয়তনের অনেক পুরনো ফাঁকা বাড়ি আছে, তবে সেখানে বর্তমানে কেউ থাকে না। আমি কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করলাম, কেন থাকে না? তিনি আমায় জানালেন, সেটা ছিল বাবু সেই গ্রামের এক ধনী লোকের বাড়ি। এক সময় ওই গ্রামের নাম করা বড় লোক ছিল সেই ব্যক্তি। লোকটির নাম ধনঞ্জয় রায় চৌধুরী। তার 5 ছেলে। বড় হওয়ার সাথে সাথে প্রত্যেকেই কেউ পড়াশোনার জন্য, কেউ কাজের সূত্রে বাইরে চলে যায়। পরে ধনঞ্জয় ও তার স্ত্রী একাই থাকতেন এই বাড়িতে। 5 ছেলে থাকা সত্ত্বেও বৃদ্ধ বয়সে তারা যেন সন্তানহীন দম্পতির মতোই দিন যাপন করতে লাগলেন। তবে তাদের দেখাশোনা করার জন্য এক চাকর ছিল, ভানু দাস। তিনি শেষ বয়স পর্যন্ত সেই বুড়ো বুড়িকে দেখে রেখেছিলেন। এই বলে সেই ভদ্রলোক একটু থামলেন। আমি কৌতূহল চেপে রাখতে না পেরে জিজ্ঞাসা করলাম, আচ্ছা তারপর কি হলো? তিনি আবার বলতে শুরু করলেন, তারপর আর কি, সময়ের সাথে সাথে তাদের বয়স বাড়তে লাগলো।
আর বয়স বাড়ার সাথে সাথে যা হয় আর কি, নানান রোগ ব্যাধি এসে বাসা বাঁধল। তারপর ধনঞ্জয়বাবুর স্ত্রী মারা যাবার 1 বছরের মধ্যেই তিনিও পরলোক গমন করলেন। সেই তখন থেকেই ওই বাড়িটা ওই ভানু দাসই দেখাশোনা করে। আর সেই ছেলেরা আসেনি? না, তবে বার দুয়েক এসেছিল 5 ভাই একসাথেই বছর 15 মাথায়। জায়গা ভাগাভাগির ব্যাপারে আলোচনা করতেই হবে হয়তো, তাই তো শোনা যায়। রাতে খাওয়া দাওয়া করে সকালে সেই আলোচনাই বসার কথা ছিল তাদের। ভানুদাসও তাদের যত্নের কোনো ত্রুটি রাখেনি, কিন্তু কি জানি কি হয়েছিল, তারা প্রত্যেকে খুব সকালেই সেই বাড়ি ছেড়ে নিজেদের কাজে চলে গেছিল, কাউকে কিছু না জানিয়েই। এমনকি ভানুদাসও জানতো না কী জন্য তারা এভাবে হুট করে চলে গেল। কেন তারপর আর আসেনি সেটা জানা নেই বাবু। আমি বাবু গরিব মানুষ, ওই গাঁয়েরই পাশের গাঁয়ে থাকি। যেটুকু যা শুনেছিলাম তাই এসব কিছু। ভিতরের খবর আর কিভাবে জানবো বলুন? এসব কথা হতে হতে রিক্সা এসে পৌঁছালো পাহাড়পুরে। আমি নেমে গেলাম এবং ভাড়া মিটিয়ে এগিয়ে চললাম গ্রামের ভেতরের দিকে। বেলা তখন গড়িয়ে এসেছে। পকেট থেকে ফোনটা বের করে দেখলাম বাজে প্রায় 12টা 5। ততক্ষণে তেষ্টা খিদে দুটোই ভীষণ রকমের পেয়ে বসেছে। এদিকে আমার থাকার কোনো সংস্থান নেই, আর কোথায় যাব সেটাও জানি না। ভাবলাম যা হবে দেখা যাবে, এই ভেবে সামনে এগোতে রইলাম। কিন্তু গ্রামে ঢুকতেই আমার গা হাতটা কেমন যেন ছমছম করে উঠল। মনে মনে ভাবলাম, এ কি কাকতালীয় ব্যাপার? রাকেশ যেন সত্যিটা জানতে না পারে, তাই আমি ওকে বলেছিলাম যে গ্রামটা ভারী অদ্ভুত। কিন্তু এখানে এসে আমি যা দেখলাম সেটার সাথে আমার বলা ওই মিথ্যে কথার হুবহু মিল রয়েছে, সেটা স্পষ্টই বুঝতে পারলাম। সত্যি ভারী অদ্ভুত এক পরিবেশ। নিম্নচাপের প্রভাবে বৃষ্টি তো এখানেও হবার কথা। স্টেশন থেকে এর দূরত্ব খুব বেশি নয়, অথচ বৃষ্টির ছিটে ফোঁটাও নেই, বরং মাথার ওপর গনগনে রোদ। আর দুপুরের এই উত্তাপের সময় বাইরে লোকজন খুব একটা যে থাকবে না এটাই স্বাভাবিক। কিন্তু গ্রামটিকে যেন একটু বেশি নির্জন বলে মনে হচ্ছিল আমার। মাথার ওপর কোনো পাখিও নেই, দু একটা কাক উড়তে দেখা গেল, আর সাথে পেঁচার ডাক। পেঁচা আবার দিনের বেলা ডাকে নাকি? ভারী অদ্ভুত লাগলো এই সমস্ত কিছু চিন্তা করে। দুপুরবেলার সময় কারোর বাড়িতে সাহায্যের জন্য যেতেও কেমন একটু অন্যরকম লাগছিল প্রথমটায়, কিন্তু তারপর উপায় না থাকায় একটি বাড়ির দরজায় গিয়ে কড়া নাড়লাম। কেউ আছেন? বলি, বাড়িতে কেউ আছেন? বাড়ির মালিক দরজা খুলে বেরিয়ে এলো এবং জানতে চাইল কি যাই। কিন্তু আমি আমার সমস্যার কথা বলতে পারলাম না কোনোভাবে। শুধু জিজ্ঞাসা করলাম, একটু জল পাওয়া যাবে? আমি কোথা থেকে এসেছি, কোথায় বা যাব, এসব তিনি কিছুই জিজ্ঞাসা না করে 1 গ্লাস জল এনে দিলেন। আমি সেটি পান করে তৃষ্ণা মেটালাম। তারপর সেই ভদ্রলোক আমার কাছে জানতে চাইলেন, আপনি কি কাউকে খুঁজছেন? না না, সেরকম কিছু নয় বলে বিদায় নিয়ে চলে এলাম। ঠিক একই রকম ভাবে 2-3টে বাড়িতে গেলাম, আর ওই জল চাওয়া ছাড়া কিছুই বলতে পারলাম না। অগত্যা একটু নিরাশ হয়েই ভাবতে থাকলাম যে কি করা যায়। সারাদিন ঘুরে ঘুরে শরীরটাও যেন ঝিমঝিম করছে, তাই আবার এগিয়ে যেতে থাকলাম। দেখলাম সামনে একটা ছোটখাটো জঙ্গল, সেই দিকে এগোলাম। সেই জঙ্গলে গিয়ে একটু শান্তি অনুভব করলাম। মাথার ওপর গাছগুলো যেন চাঁদোয়ার মতো আড়াল করে রেখেছে আমাকে।
এরপর একটা বটগাছের নিচে গিয়ে বসলাম। ভয় ভয় করছিল একটু, যেন কোনো বন্য জন্তু এসে পড়বে না তো ঘাড়ের ওপর। কিন্তু যাবই বা কোথায়, তাই সেখানেই বসে রইলাম। ঘুম ঘুমও পাচ্ছিল একটু, চোখটাও তাই লেগে গিয়েছিল কখন বুঝতেও পারিনি। কিন্তু একটা ভয়ানক আওয়াজে আচমকা হালকা পাতলা ঘুমটা ভেঙে গেল। ঘুম ভাঙতেই এদিক ওদিক খুঁজতে লাগলাম কে আছে সেখানে, কিন্তু কাউকে দেখতে পেলাম না। কিভাবে সম্ভব এটা? আমি তো পরিষ্কার শুনতে পেলাম কেউ সাহায্যের জন্য চিৎকার করছিল। একটা নারী কণ্ঠ আর একটা পুরুষ কণ্ঠ। হ্যাঁ, স্পষ্টই তো শুনেছিলাম। গেল কোথায় তারা? তারপর ভাবলাম হয়তো মনের ভুল হবে, হয়তো ঘুমের মধ্যেই দুঃস্বপ্ন দেখেছিলাম। হঠাৎ খেয়াল করলাম বেলা গড়িয়ে এসেছে, এক্ষুনি অন্ধকার নামলো বলে। সেই জায়গায় আর বেশিক্ষণ থাকাটা নিরাপত্তাজনক হবে না কোনোভাবেই। তাই সেই জঙ্গল ধরেই সামনের দিকে এগোতে থাকলাম। জঙ্গল যেখানে শেষ হলো, দেখতে পেলাম এক খুব সুন্দর একটা বাড়ি। বাড়ি বললে ভুল হবে, কোন একটা ভিলা জাতীয় কিছু, তবে অনেক দিনের পুরনো মনে হতে লাগলো। তারপর মনে পড়ল সেই রিক্সাওয়ালা বোধহয় এই বাড়ির গল্পই তাকে বলেছিল। আমিও সেই দিকে এগোলাম। দেখলাম দরজার বাইরে কেউ নেই, আর মেন গেটটাও খোলা। আমি একটু সাহস করেই খুললাম সেই গেটটা। খুলতেই অদ্ভুত আওয়াজ হলো। অনেকদিন ধরে লোহার গেট বন্ধ থাকলে যেরকম হয় আর কি। বাড়ির ভিতরে ঢুকে দেখলাম মাঝখানে চত্বর আর চারপাশে অসংখ্য ঘর। মেন গেটের ঠিক উল্টো দিকে ছিল একটা বড় দরজা। দরজা দিয়ে পেরিয়ে দেখলাম একটা বাগান রয়েছে। বাগান ভর্তি আম গাছ, কলা গাছ, বেগুন গাছ, আরও কত বাহারি ফুল গাছ। দেখে মনে হলো বেশ পরিচর্যার মধ্যেই রাখা হয় বাগানটিকে। কিন্তু কে রাখে? কাউকেই তো আশেপাশে দেখছি না। রিক্সাওয়ালা যে ভানু দাসের কথা বলছিল সেই বা কোথায়? এসব ভাবতে ভাবতে আবার সেই চত্বরে এসে দাঁড়ালাম। হঠাৎ মনে হলো কে যেন ওপরতলা রেলিংয়ে দাঁড়িয়ে আমায় অনেকক্ষণ ধরেই দেখছে। ব্যাপারটা বুঝতে একটু উপরে তাকালাম, কিন্তু কাউকেই দেখতে পেলাম না। তবে মনে হলো আমার শরীর জুড়ে এক রোমহর্ষক বিদ্যুৎ খেলে গেল। দু একবার ডাকার চেষ্টা করলাম, কেউ আছেন বাড়িতে? কই হ্যাঁ ক্যা? কিন্তু না, কোনো উত্তর পেলাম না। এত বড় বাড়িটা একেবারে খাঁ খাঁ করছে যেন। এসে থেকে বাড়িটাতে মাকড়সা, পেঁচা, বাদুড় আর কিছু চামচিকা ছাড়া কিছুই চোখে পড়েনি। পুরো বাড়িটা জুড়ে খানিক মশাল আকৃতির কিছু আলো জ্বলছে। ইলেকট্রিসিটির কোনো বালাই নেই সেখানে। তারপর ভাবলাম রাত প্রায় হয়ে গেছে, সময় কত হয়েছে দেখার জন্য পকেট থেকে ফোনটা বের করলাম। কখন যে ফোনটা সুইচ অফ হয়ে গেছে কে জানে। চার্জ দেওয়ার কোনো উপায়ও নেই, তাই ভাবলাম একটু বাড়িটা ভালোভাবে ঘুরে দেখি। এরপর আস্তে আস্তে এগোলাম বারান্দার ওপর প্রথম ঘরটার দিকে। ভেতরে প্রবেশ করতেই দেখলাম দরজার বাম দিকে একটা রকিং চেয়ার, আর ডান দিকের দেওয়ালে বেশ কিছু পুরনো দিনের ছবি। ছবিগুলোতে অনেকটা ধুলো জমে রয়েছে। এসব ছাড়া বিশেষ কিছুই দেখলাম না সেই ঘরে। সেখান থেকে বেরিয়ে দ্বিতীয় ঘরটিতে ঢুকলাম। ঘরটায় খুব একটা আলো নেই। ঢুকতেই চোখে পড়ল সেখানেও একটা চেয়ার রাখা, আর চেয়ারটা দুলছে। কেউ বসে থাকলে ব্যাপারটা যেরকম হয় সেরকমই। কে আছে ওখানে? দেখার জন্য কৌতূহলী হয়ে এগোলাম সেই দিকে। আমার গলা প্রায় শুকিয়ে এসেছে। বুকের মধ্যে গড়িয়ে পড়া ঘাম আমি স্পষ্টতই অনুভব করতে পারছিলাম। বাম পাশের হৃৎপিণ্ড যে স্বাভাবিকের থেকে একটু বেশি গতিতে চলছে তাও বুঝতে পারলাম। চেয়ারটির কাছে যেতেই দেখলাম সেখানে কেউ নেই। সেটির দোলনও বন্ধ। এমনকি লক্ষ্য করলাম চেয়ারটি মাকড়সার জালে ছেয়ে গেছে, যেন কেউ বহু প্রজন্ম
এই চেয়ারটি ব্যবহারই করেনি। অসম্ভব ব্যাপার, এরকম ভুল তো আমার হবার নয়। আমি তো স্পষ্টই দেখলাম কেউ বসে হাতের মুঠোয় থাকা কোনো একটি জিনিস এক মনে দেখছে আর বিড়বিড় করে কি যেন বলছে। না, এরকম ভুল আমার হতেই পারে না, ওখানে নিশ্চয়ই কেউ ছিল। তারপর নিজের উত্তেজনা কমতেই নিজেকে সান্ত্বনা দিতে থাকলাম। বোধহয় সারাদিনের ক্লান্তি আর দুপুরের ভালোভাবে ঘুম না হওয়ার জন্য এইসব হচ্ছে আমার সাথে। সেই ঘরে আর বেশিক্ষণ না দাঁড়িয়ে তৃতীয় ঘরে গিয়ে ঢুকলাম। সেই ঘরে বিশেষ কিছুই পেলাম না, তবে দেখতে পেলাম সেই ঘরের ভেতরে আরও একটা দরজা। সাহস করে সেই পথে এগোলাম। দরজাটা অনেক দিন যাবৎ খোলা হয়নি, সেটা দেখেই বুঝতে পারলাম। দরজাটা আমি খুললাম। দেখলাম দরজার পেছনে একটা লম্বা বারান্দা। লক্ষ্য করলাম চারিদিকে বারান্দা আর মাঝখানে সুন্দর একটি বাগান। তারপর মনে হলো, আরে এটা তো সেই বাগান যেটা কিছুক্ষণ আগে আমি দেখলাম, কিন্তু সেটা তো বাইরের দিকে ছিল। তাহলে এখানে কিভাবে এলো? কিছুই বুঝতে পারছি না, এসব আমার সাথে কি হচ্ছে। আর বেশিক্ষণ একই জায়গায় দাঁড়িয়ে না থেকে বারান্দা ধরে এগিয়ে যেতেই একটি ঘরে প্রবেশ করলাম। দেখলাম সেই ঘরটির দেওয়ালেও অসংখ্য ছবি টাঙানো রয়েছে। তার মধ্যে একটি ছবিতে মালা চড়ানো। ছবিটা পুরনো হলেও মালাটি একদম তরতাজা, যেন আজ সকালেই কেউ চড়িয়েছে। কাছে গিয়ে বোঝার চেষ্টা করলাম কার ছবি। দেখলাম এক ভদ্রলোক, তার পাশে দাঁড়িয়ে এক মধ্যবয়স্কা মহিলা, আর তাদের সামনে 5 জন খুব অল্প বয়সের বাচ্চা ছেলে এবং পাশে দাঁড়িয়ে আরও একজন লোক। সকলের মুখ খুব ভালোভাবে বোঝা গেলেও ওই পাশে দাঁড়িয়ে থাকা লোকটির মুখ খুবই অস্পষ্ট লাগছিল। কিছুতেই তার চেহারার স্পষ্ট ধারণা পাইনি। এই ঘরটার মধ্যে একটি দরজা। সেই দরজা দিয়ে বেরোতেই দেখলাম, কি এটা তো সেই বারান্দাটা যেখান দিয়ে আমি যাত্রা শুরু করেছিলাম, যেখানে ওই মেন গেট ছিল। হ্যাঁ, এখনো রয়েছে, একই রকমভাবে রয়েছে। এসব ভাবতে ভাবতে আমার সারা শরীর কাঁপতে লাগলো। মনে হলো কেউ যেন মায়াজাল বিস্তার করেছে। কিছুই বুঝে উঠতে পারলাম না কি হচ্ছে আর কেনই বা হচ্ছে। এসব ভাবতে ভাবতেই পেছন থেকে কেউ আমার ঘোর ভাঙাতে বলে উঠল, কে আপনি? একদম ঠান্ডা, শীতল আর কি ভারী সেই কণ্ঠস্বর। আচমকা সেই আওয়াজ শুনে আমি চমকেই উঠেছিলাম। পেছন ফিরে দেখলাম অত্যন্ত বেশি বয়সী, এক মাথা সাদা চুল আর গাল ভর্তি সাদা দাঁড়িতে ঢাকা একজন লোক। পরনে জমিদারি আমলের ধুতি আর গায়ে গামছা জড়ানো। হাতে রয়েছে একটা লাঠি। বুঝতে পারলাম এটি সেই ভানু। জি, আমি আসলে কাউকে খুঁজছি না। নমস্কার, আমার নাম নিরঞ্জন। আমি বড় বিপদে পড়ে এখানে এসেছি। যদি আজকের রাতটা আমাকে কাটাতে দেন, যদি থাকতে দেন, খুব উপকৃত হব। সবটা শুনে তিনি খুব শান্ত আর ফিসফিসে কণ্ঠে বললেন, বিপদে পড়ে এখানে কেউ আসে না। এখানে কেউ তখনই আসে যখন সে নিয়ে আসতে চায়। কথাটি শেষ হতেই এক অদ্ভুত আওয়াজ করে হাসতে থাকলো সে। আমার অবস্থা তখন যে ঠিক কী রকম সেটি আপনারা বোধহয় এতক্ষণে আন্দাজ করেই ফেলেছেন। আমি পরক্ষণেই আধো আধো আওয়াজে জিজ্ঞাসা করলাম, কে কে চায় যে আমি এখানে আসি? সেই লোকটি আমাকে কোনো উত্তরই দিল না, শুধু নিজের মনেই কিসব বিড়বিড় করতে লাগলো। আমি নিজেকে শুধু এটা বলেই বোঝালাম যে বয়স হয়েছে, তাই হয়তো এসব ভিত্তিহীন অসংলগ্ন কথাবার্তা বলছে। লোকটি হয়তো আমাকে কিছুই জিজ্ঞাসা করেনি। কোন বিপদের কথা বলছি সেটিও না, যেন তার সব কিছু আগে থেকেই জানা। তিনি আমাকে বললেন, শুধু আজ নয়,
যতদিন ইচ্ছে তুমি থাকতে পারো এখানে। ভারী অদ্ভুত ব্যক্তিটি, আর কি অদ্ভুত তার হাসি। তিনি আমাকে তার সঙ্গে এগিয়ে যাওয়ার নির্দেশ দিলেন। আমিও তার কথা মতো তার পেছনেই যেতে লাগলাম। তিনি আঙুল বাড়িয়ে সামনে একটা ঘর নির্দেশ করলেন। যাও, ওখানেই তোমার শোয়ার ব্যবস্থা করা আছে, খাবারও রাখা আছে টেবিলে। বেশিক্ষণ জেগে থাকার কোনো দরকার নেই, তাড়াতাড়ি খেয়ে ঘুমিয়ে যাও। আর হ্যাঁ, রাতে কোনো আওয়াজ কানে এলে দুম করে দরজা খুলে বাইরে বেরিয়ে আসতে যেও না। কিছু দরকার লাগলে আমাকে ডেকো, আমাকেই ডেকো, কেমন? হ্যাঁ। বলেই আবার হাসতে শুরু করলো ওই অদ্ভুত আওয়াজে। আমি আর কথা না বাড়িয়ে এগিয়ে গেলাম সেই ঘরের দিকে। সেই ঘরটিতে যাওয়ার পথে দেখলাম আরও একটা ঘর তালাবদ্ধভাবে রয়েছে, আর তালাটিতে বেশ মোটা করে মাকড়সার জালের আস্তরণ। সেটি দেখে আমি ভানুকে উদ্দেশ্য করে জিজ্ঞাসা করলাম, আচ্ছা, এই ঘরটি এভাবে বন্ধ কেন রয়েছে? সে আমার একটু নিকটে এসে বড় বড় চোখ পাকিয়ে বলতে থাকলো, এত কৌতূহল ভালো নয়। তোমরা শহরে পড়ালেখা জানা মানুষ, সেসব নিয়েই থাকো। ওই ঘরে কেউ বিশ্রাম নিচ্ছে, তাকে বিরক্ত করো না। তুমি তোমার ঘরে যাও আর দরজাটা ভেজিয়ে দিও, কেমন? আমি আর কিছুই না বলে ভানুর দেখিয়ে দেওয়া ঘরটায় প্রবেশ করলাম। তবে এটা কিছুতেই বুঝতে পারলাম না যে উনি বললেন তোমার খাবার রাখা আছে, শোবার ব্যবস্থা করা আছে। এসব কেন বললেন তিনি? তিনি কি জানতেন আমি আসবো? তিনি কি দেখেছিলেন আমাকে আগেই? দেখে থাকলে এত যে তখন ডাকলাম সাড়া দিলেন না কেন? আর বেশি কিছু নিজেকে ভাবতে না দিয়ে আমি টেবিলের ওপর রাখা রুটি আর তরকারি খেয়ে নিলাম। তারপর দরজাটা বন্ধ করে চুপচাপ শুয়ে পড়লাম বিছানার উপর। সারাদিনের ক্লান্তি আমার শরীরকে তখন আচ্ছন্ন করে ফেলেছে। শুধু একটা কথাই মনে হচ্ছিল, যে এই পুরো বাড়িটাই বড্ড অদ্ভুত। এমনকি ভানুও মনে হচ্ছিল রাকেশকে সাথে আনলেই বোধহয় ভালো করতাম। এভাবে একা এই অচেনা অদ্ভুত জায়গায় কিছুতেই স্বস্তি পাচ্ছিলাম না। পরক্ষণেই আমার চোখ ভারী হয়ে আসতে লাগলো। শরীরে আর জোর পেলাম না, ঘুমিয়ে পড়লাম। ঘুমোতে যাওয়ার আগেও আমার মনে একটাই প্রশ্ন ঘুরছিল, যে ভানু জানলো কিভাবে আমার আসার খবর, আর সে কার কথা বলছিল তখন? কে বিশ্রাম করছে ওই বদ্ধ ঘরে? মাঝরাতে হঠাৎ ঘুম ভেঙে গেল। মনে হলো যেন কেউ ইচ্ছে করেই আমার চোখের পাতা খুলে দিয়েছে। অনেকবার এপাশ ওপাশ করেও কিছুতেই ঘুমোতে পারছিলাম না। শুধু একটাই অস্বস্তি অনুভব করতে থাকলাম। এই অস্বস্তি কাটাতেই উঠে বসে ঘরের মধ্যে টেবিলের পাশে থাকা একটি কলসি থেকে জল তুলে পান করলাম। হঠাৎ তখন শুনতে পেলাম কিছু অদ্ভুত শব্দ, ঠিক যেন কোনো মহিলা কারোর সাথে হাতাহাতি করছে। এর ফলে তার হাতের চুরির ক্ষণক্ষণ আওয়াজ কানে ভেসে আসতে লাগলো। কিন্তু আমি তো কোনো মহিলা দেখিনি এই ঘরে। তাহলে কার চুরির আওয়াজ? আর সে কার সাথেই কেনই বা হাতাহাতি করছে এত রাতে? একবার ভাবলাম বাইরে গিয়ে দেখি, কিন্তু ভানু কড়া সুরে যে বারণ করেছে বাইরে যেতে, সেটা মনে পড়ে গেল। কিন্তু নিজেকে কিছুতেই ধরে রাখতে পারছি না, যেন কোনো চুম্বক শক্তি সবটুকু দিয়ে আমাকে আকর্ষণ করছে তার দিকে। যা হবে দেখা যাবে, এই বলে আমি দরজাটা খুললাম। দরজাটা খুলতেই সেই আওয়াজ আরো স্পষ্ট হলো, কানে ভেসে এলো। বুঝতে পারলাম আওয়াজটা ওই ওপর তলার কোনো একটি ঘর থেকে আসছে। আমি সেই আওয়াজ লক্ষ্য করে উপরে সিঁড়ি খুঁজতে লাগলাম।
আস্তে আস্তে পা টিপে এগিয়ে চললাম সেই আওয়াজের দিকে, কিন্তু ওপরে যেতেই সেই আওয়াজ আর নেই। কি অদ্ভুত! এটা কিভাবে হয়? আমি বুকের মধ্যে সাহস সঞ্চয় করে আরও এগিয়ে চললাম। আসলে ব্যাপারটা আমায় বুঝতেই হবে। যে কোনো অমোঘ মায়া, কোনো দুর্নিবার আকর্ষণ বারবার আমাকে এভাবে কেন ব্যাকুল করে তুলছে? কেই বা বারবার আমাকে আকর্ষণ করছে তার দিকে? ভানুদাসী বা কার কথা বলছিল? এই সমস্ত প্রশ্নের উত্তর আমাকে পেতেই হবে, না হলে আজ আর ঘুম আসবে না। সামনে এগোতেই মনে হলো কোনো মধ্যবয়স্কা মহিলা, পরনে রামধনু বর্ণের শাড়ি, খোলা চুল আর শরীর থেকে একটা মাতাল করা সুগন্ধি মেখে দৌড়ে গেল নিচের তলায়। আমিও তার গতি লক্ষ্য করে দৌড়াতে লাগলাম তার পিছু। আমি তার পেছন পেছন আসছিলাম, কিন্তু আমার ঘর পেরিয়েই মনে হলো সে কোথাও চলে গেছে। চোখের আড়ালে একেবারে কুজ্জটিকার মতো যেন মিলিয়ে গেল হাওয়ায়। নাকি সেই তালাবন্ধ ঘরটায় নিজেকে লুকিয়ে ফেলেছে সে? কিন্তু কিন্তু সেটা কিভাবে সম্ভব? ঘরটা তো বন্ধ। আমি আর কিছু ভাবতে পারছিলাম না। আমার শুধুই মনে হতে লাগলো ভানুদাসের বলা কথাটা শুনলেই বোধহয় ভালো হতো। এভাবে আমার এত রাতে বাইরে বেরোনো একেবারেই ঠিক হয়নি। উত্তর খুঁজতে বাইরে বেরিয়ে আমি আবারও প্রশ্নের ঘেরাটোপে জড়িয়ে পড়লাম। আমি তখন আমার ঘরে পুনরায় প্রবেশ করলাম। বিছানায় এসে শুয়ে পড়লাম চুপচাপ। চাপা উত্তেজনা তখনও আমার সারা শরীরকে গ্রাস করে রেখেছে। বুঝলাম যে আজ রাতে আর এই উত্তেজনা আমায় কোনোভাবেই ঘুমাতে দেবে না। এভাবেই এপাশ ওপাশ করতে থাকলাম। সময় আন্দাজ করে বুঝতে পারলাম মাঝরাত্রি হয়েছে। বেশ খানিকক্ষণ অতিবাহিত হওয়ার পর ভানু এসে আমার ঘরের দরজায় কড়া নাড়া দিতে লাগলো। আমি সাড়া দিয়ে উঠে বসার চেষ্টা করলাম। না, ক্লান্তি এখনো যায়নি, বরং গতকালকের তুলনায় ক্লান্তি যে আরও বেড়ে গেছে সেটা বুঝতে বাকি থাকলো না। কিন্তু ভানুই রাতের বেলা কেন যে ডাকছে বুঝে উঠতে পারলাম না। অনেক কষ্ট করে টলমল পায়ে গিয়ে দরজা খুললাম। দেখলাম না, রাত্রি আর নেই, সকাল হয়ে গেছে। কিভাবে যে সময়টা চোখের নিমেষেই পেরিয়ে গেল বুঝে উঠতে পারলাম না। তবে কি ভোরের দিকে ঘুমিয়ে পড়েছিলাম? কি জানি, হবে হয়তো। ভানুকে আমি দেখেই জিজ্ঞাসা করে বসলাম, আচ্ছা, গতকালকে রাত্রিরে তুমি কোনো আওয়াজ পাওনি? আমি তোমাকে বারণ করেছিলাম দরজা খুলে বেরোতে। আমি বুঝতে পারলাম না ভানু কিভাবে জানলো আমি বেরিয়েছিলাম। আমি তো ভানুকে শুধু জিজ্ঞাসা করলাম সে কিছু শুনেছে কিনা। ব্যাপারটা কি? এই ভানু কি পূর্বে কোনো জ্যোতিষী ছিল? আমি প্রসঙ্গ এড়িয়ে বললাম, আচ্ছা, নাস্তায় কি এনেছো? ভানু চাপা স্বরে বলল, এই নিন গরম গরম লুচি আর আমার বাগানের টাটকা বেগুন ভাজা। আমার হাতে খাবার ধরিয়ে দিয়ে আমায় জিজ্ঞাসা করল, দুপুরে কি খাবেন? সেই বাড়িটায় থাকবার ইচ্ছে আমার বিন্দুমাত্র ছিল না, কিন্তু উপায় তো নেই। নিম্নচাপ কি এত সহজে কাটবে? তাই আর ঝুঁকি না নিয়ে স্টেশনের দিকে এগোলাম না, এখানেই থেকে গেলাম। আজকের দিনটা আমাকে কাটাতে হবে এই ভিলায়, যেভাবেই হোক। আমি এটা বুঝতেই পারছিলাম। তাই আমিও খুব স্বাভাবিক ভঙ্গিতেই বললাম, হালকা পাতলা কিছু বানিও, এই যেমন সাদা ভাত, আলু ভর্তা আর সিদ্ধ মসুর ডাল। শরীরটা ভালো নেই বিশেষ, ভারী কিছু খাবো না। ভানু মাথা নাড়িয়ে চলে যেতে যাবে, এমন সময় আমি তার পথ রুদ্ধ করে দাঁড়ালাম। আচ্ছা ভানু, এই এত বড় বাড়িতে তুমি একা কেন? এই বাড়ির মালিক কে গো? আর তুমি নাকি এই বাড়ির মালিক? আর এত বড় জঙ্গল পেরিয়ে এরকম নির্জন এলাকায় তুমি থাকো কিভাবে? ভয় করে না তোমার? শুনেই অট্ট হাসি হাসতে থাকলো ভানু। তার হাসি পাবার মতো আমি কি বলেছি তাই বুঝতে পারলাম না।
সে হাসি থামিয়ে শুধু বলল, একার কোথায়? মানে? তুই তো আছো। বলেই আবার হাসতে থাকলো। কি অদ্ভুত সেই হাসি! সারা শরীর হিম করে দেওয়ার ক্ষমতা রাখে সেই হাসি। মনে মনে ভাবলাম, কি পাগল লোক রে বাবা, সব কথারই কেমন টেরা বেঁকা উত্তর দেয়। এরপর সে চলে গেল। আমিও ভেবে নিয়েছিলাম যে আমাকে বুঝতেই হবে এই বাড়ির আসল রহস্য। সেই রিকশাওয়ালার কথা যদি ঠিক হয়, এই বাড়িতে শুধু ভানু একাই থাকে, তাহলে গতকাল রাত্রে আমি যেই মহিলাকে দেখেছিলাম সেই কে ছিল? সে যদি এই বাড়ির কেউ না হয়, তাহলে এত রাতে সে কার তাড়া খেয়ে এখানে এসেছিল? আর আমায় দেখে ওভাবে পালিয়ে গেলই বা কেন? তাছাড়া ওই তালাবদ্ধ ঘরে কে বিশ্রাম নিচ্ছে? আমাকে জানতেই হবে এখানকার ঘটনা কি। এসব ভাবতে ভাবতেই আবারও আমার সারা শরীরে বিদ্যুৎ খেলে গেল। আর একদম ভাববো না, নিজের কাছে এই বলে প্রতিজ্ঞাবদ্ধ হলাম। তবে আমাকে আসল ব্যাপারটা বুঝতেই হবে, না হলে এই যাত্রায় আমার অস্বস্তির শেষ কোনো দিনই হবে না। ভানুদাসের তৈরি করা গরম গরম লুচি বেগুন ভাজা খেয়ে সকাল সকাল দেহ আর মনের ক্লান্তিটা দূর করলাম। সাথেই স্নানটা সেরে ফেললাম। স্নান করতেই শরীরে বেশ অন্যরকম জোর অনুভব করলাম। ভাবলাম এই প্রাসাদটা একটু ঘুরে দেখি। সঙ্গে রোদের আমেজ উপভোগ করতে প্রথমে সেই জঙ্গলে যাব বলেই ঠিক করলাম। বেরিয়ে পড়লাম সেই উদ্দেশ্যে। সকালের সূর্যটা যেন একটু বেশি সুন্দর দেখতে লাগে। সূর্যের আলোয় সারা জঙ্গল চিকচিক করছিল। পাখিদের কিচিরমিচির ডাকে সারা জঙ্গল ছেয়ে গিয়েছিল। এতই সুন্দর সেই অনুভূতি যে সেটা গতকালকের ওই রকম অপ্রীতিকর বিশ্রী এক ঘটনাকে সারা জীবনের জন্য ভুলিয়েও দিতে পারে, আর আমাকে আটকে রাখতে পারে এই ভিলাতে শুধুমাত্র ওই নৈসর্গিক দৃশ্যের সাক্ষ্য হতে বছরের পর বছর। এরপর আমি বেশ কিছুক্ষণ সেই জঙ্গলেরই এক গাছের নিচে বসেছিলাম। কি যেন এক ঘোর লাগানো দৃশ্য। উফ, লক্ষ্য করলাম রোদ চড়া হয়ে উঠেছে, অর্থাৎ বেলাটা বেড়েছে। সেটা টের পেলাম। খিদেও পাচ্ছে তখন, তাই আবার বাড়ির দিকে রওনা দিলাম। বাড়ি পৌঁছে হাত মুখ ধুয়ে আমার ঘরে আসতেই দেখলাম ততক্ষণে ভানু খাবার নিয়ে হাজির হয়েছে। এই ভানু লোকটা আবোল তাবোল যাই বকুক না কেন, লোকটা কিন্তু মন্দ নয়। ঠিক সময় একেবারে জাদুকরের মতো খাবার নিয়ে এসে হাজির হচ্ছে, অথচ বাকি সময় তার পাত্তাই পাওয়া যায় না। ভারী অদ্ভুত ব্যাপারটা। যাই হোক, খাবারটা তার হাত থেকে নিতে নিতে তাকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা তুমি খাবে না? উত্তরে এসে জানালো, আবার খাওয়াও যা, না খাওয়াও তাই, একই ব্যাপার। এককালে অনেক খেয়েছি, এখন শুধু খাওয়াতে ভালোবাসি। আর কিছু না, তুমি খেয়ে নাও, ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না একদম। বলেই হন হন করে চলে গেল। আমিও যথারীতি খাওয়া শেষ করে একটু বিশ্রাম নিলাম। ঘণ্টাখানেক শুয়ে থাকার পরে মনে হলো, না, একবার ঘুরে দেখি বাড়িটা। গতকাল রাতে তো সেইভাবে অন্ধকারের কড়া রাজত্বে সেইভাবে কিছুই টের পাইনি। তাছাড়া রাত হলেই কেমন যেন সাহস কমে আসে। মানুষের এই পৃথিবীটা যেন তখন আর মানুষের থাকে না, বাসা বাঁধে অন্য কেউ। তখন সেটা তাদের পৃথিবী হয়ে ওঠে, আর মানুষ সে ভয়ের বুকে আশ্রয় নেয়, যে আশ্রয় তার একদমই পছন্দের নয়, বরং অনেক বেশি যন্ত্রণার। তবুও সেখানে থাকতেই হয় তাকে। দিনের আলো ফুটলে এসব কিছুই স্বাভাবিক হয়ে যায়। দরজা খুলে বেরিয়ে পড়লাম দোতলার সিঁড়ির উদ্দেশ্যে। সিঁড়ি বেয়ে ওপরে উঠতেই লম্বা বারান্দা। বারান্দার এখানে ওখানে পায়রার বাসা। মানুষহীন বাড়িটিতে যে অন্যান্য প্রাণীরা বাসা বাঁধবে সেটাই স্বাভাবিক। দু একটা পেঁচাও রয়েছে সেখানে, আর রয়েছে মাকড়সার জাল।
সেই বারান্দার বুক ঘেঁষে ছিল কিছু ঘর, যার বেশিরভাগটাই ওই একই আসবাবপত্রে ভর্তি। মানে সাধারণ গৃহস্থের বাড়িতে যা থাকে আর কি, একটা খাট, টেবিল, আলমারি, আবার কোনো কোনো ঘরে রকিং চেয়ার, এই সব কিছুই আছে আর কি। একটা জিনিস বেশ বুঝলাম যে এই সব জমিদারি আমলের বাড়িগুলোতে রকিং চেয়ারের বেশ চল ছিল বলতে হয়। এসে থেকে প্রায় 3 থেকে 4টি ঘরেই এটা আমি দেখেছিলাম। তাছাড়া গল্পের বইতেও পড়েছি কয়েকবার। রকিং চেয়ার এই শব্দটা এই জমিদারি শব্দের সাথে খুবই মিল খায়। বলা ভালো একেবারে সমর্থক শব্দ হয়ে দাঁড়িয়েছে। অবশ্য আমরা আধুনিক চেতনা সম্পন্ন মানুষেরাও যেসব ব্যবহার করি না সেটা নয়, শখ মেটাতে বা পুরনো জিনিসের প্রতি ঝোঁক থেকে আমরাও ব্যবহার করে থাকি এসব। বিশেষ করে আর্কিওলজি নিয়ে পড়াশোনা যারা করে তারা বেশি বুঝবে এসবের মূল্য। বারান্দা পেরিয়ে এগোতে থাকলাম। একটার পর একটা ঘর পার হতে হতে নিচে নেমে এলাম। অদ্ভুত বিষয় হলো, দিনের বেলা যে বাড়িটিকে এতটা শান্ত স্নিগ্ধ বলে মনে হচ্ছে, রাতের বেলা এই একই বাড়িটা হয়ে ওঠে রহস্যে ঘেরা কোনো ভুলভুলাইয়া। শত প্রশ্ন নিয়ে হাজির হয় এই রাতের অন্ধকারে। শত নতুন নতুন চরিত্রের আগমন ঘটে এই বাড়িতে, যারা দিনের আলো ফুটতেই অদৃশ্য হয়ে যায়। নিচে নেমে এসেই আমি সেই বাগানটিতে গেলাম, যেটাকে আমি সেই প্রথম দিন দেখেছিলাম। গাছগুলোকে দেখে মনে হলো কেউ সবে জল দিয়েছে গাছের গোড়ায়। তখনও পর্যন্ত মাটি ভেজা ছিল, হয়তো ভানুই দিয়েছে। ভানু ছাড়া অবশ্য বাড়িতে আছেই বা কে। বাগানটা আয়তনে বেশ ভালোই বড়। প্রত্যেকটি গাছকে খুব কাছ থেকে লক্ষ্য করতে থাকলাম। কত রকমের ফুল ফুটে রয়েছে, একেবারে যেন নেশা লাগিয়ে দেয়। তবে অবাক লাগলো একটা বিষয় দেখে, কি অপরূপভাবে ফুটেছে কালো গোলাপের গাছটা। চোখে কোনো ভুল দেখছি না তো? গোলাপ কালো হয় নাকি? স্বপ্ন দেখছি না তো? বাস্তবটাকে উপলব্ধি করতে নিজেকে চিমটে কেটে দেখলাম, না, এ যে কোনো স্বপ্ন নয়, বরং বাস্তবতা দিয়ে ঘেরা এক স্বপ্ন কানন। খুবই আগ্রহ নিয়ে এগিয়ে গেলাম সেই গাছটির দিকে। তবে সাধারণত গোলাপের যেমন সুগন্ধ হয় তেমন গন্ধ বেরোচ্ছে না এই গাছ থেকে, বরং অন্য কোনো এক চেনা গন্ধই বের হচ্ছে। অনেক ভেবে মনে পড়ল, হ্যাঁ, গতকাল রাত্রে আমি যে রহস্যময়ী নারীকে দৌড়ে যেতে দেখেছিলাম, তার শরীর থেকে ছড়িয়ে পড়া সেই গন্ধই তো এটা। কিন্তু কিন্তু এটা কিভাবে সম্ভব? মনে হতে লাগলো রহস্যের ঘেরাটোপে কেউ আমায় বেঁধে ফেলতে চাইছে ইচ্ছে করে। ভয় কাটাতে সহসা ছিটকে বেরিয়ে এলাম বাগান থেকে। তারপর আমার ঘর পেরিয়ে দাঁড়ালাম সেই ঘরটির সামনে। ভানু আমায় কড়া সুরে বারণ করেছিল যে ঘরটির ব্যাপারে না জানতে। সেই ঘর এটি। বারণ করা বস্তুগুলোকে ছুঁয়ে দেখার ইচ্ছে মানুষের আজ থেকে নয়, বরং সেগুলোর প্রতি ঝোঁক মানুষের আগাগোড়াই। আমার ক্ষেত্রেও তাই ঘটল। এদিক ওদিক তাকিয়ে দেখে নিলাম ভানু কোথাও আছে নাকি। তার উপস্থিতি বুঝতে দু একবার আওয়াজও দিলাম তাকে, ভানু, ভানু। কিন্তু না, সাড়া পেলাম না। নিশ্চিত হলাম আশেপাশে সে নেই। ফলস্বরূপ আমার অজানাকে জানার ইচ্ছেটা হঠাৎ করেই প্রগাঢ় হয়ে উঠল। চত্বরে পড়ে থাকা একটা ভারী পাথর কুড়িয়ে আনলাম। তালাটা অনেক দিনের পুরনো, তাই বেশ ভালো রকমের মরচে পড়ে গেছে। 2 হাত দিয়ে মাকড়সার জাল পরিষ্কার করলাম। এরপর পাথর দিয়ে তালাটিতে 4-5 আঘাত করলাম। খুলে গেল সেটি। পাথরটি নিয়ে আবারও চত্বরের দিকে ছুঁড়ে দিলাম। তালাটা পাশে ফেলে দিয়ে ঘরটির শিকলগুলো এক এক করে খুলতে আরম্ভ করলাম। একটা ঘরে এত শিকল যেন একটু অবাস্তব মনে হলো। তারপরে ভাবলাম হয়তো কোনো গোপন কিছু লুকানোর চেষ্টা করা হয়েছে এই ঘরে, তাই বোধহয় এত সেফটির ব্যবস্থা।
তবে কি কোনো গুপ্তধন আছে নাকি? ভাবতেই কেমন একটা খুশির জোয়ার অনুভূত হতে লাগলো। না না, সেগুলো চুরি করার মানসিকতা একদমই ছিল না আমার। শুধু জমিদারি আমলের ভারী গহনা কেমন দেখতে হয় সেটা দেখার লোভ চেপে বসেছিল তখন। অবশ্য দু একটা কিছু নিলেও নিতে পারতাম আর কি। দরজাটা খুলতেই একেবারে কালবৈশাখী ঝড়ের মতো বাদুড়ের দল আমাকে লক্ষ্য না করেই বোধহয় উড়ে গেল আমার সারা শরীরে আঁচড় বসাতে বসাতে। আমি অনেক কষ্ট করে নিজেকে ওদের হাত থেকে বাঁচাতে মাটিতে উপুড় হয়ে বসে পড়েছিলাম। সেই বাদুড়গুলো পেরিয়ে যেতেই উঠে বসার চেষ্টা করলাম। ঘরটি একটা দুর্বেদ্য অন্ধকারে ঢাকা ছিল। চাইলেও খুব ভালো করে কিছু দেখতে পাচ্ছিলাম না, কিন্তু আলো আঁধারের মাঝেই খেয়াল করলাম সেই ঘর জুড়ে শুধুই বড় বড় ছবি দেওয়ালে টাঙানো, আর দু একটা মূর্তি। বোধহয় ধনঞ্জয় রায়চৌধুরী আর তার স্ত্রীর মূর্তি হবে হয়তো, কিন্তু তাদের পাশেও আরও একটা মূর্তি। সেটা কার? মূর্তিগুলোর কাছে গিয়ে সেগুলোর মুখ থেকে ধুলো পরিষ্কার করার চেষ্টা করলাম। অন্ধকারে যেটুকু বুঝলাম যে হ্যাঁ, আমার সন্দেহই ঠিক। গতকালকে সেই ঘরগুলো আবিষ্কার করার সময় সেখানকার দেওয়ালে যে ছবিগুলো দেখেছিলাম সেখানে এই লোকটিকে আর এই মহিলাটিকেও তো দেখেছিলাম। হ্যাঁ, ঠিকই তো, এরাই তো। এরপর পাশের মূর্তিটি পরিষ্কার করতে যাওয়ার আগে ভাবলাম একবার ছবিগুলো দেখি কার ছবি আছে সেখানে, আর এগুলো কেনই বা ভানু আমার কাছ থেকে আড়াল করতে চাইছিল। সত্যি মনে হয় লোকটির মানসিক ভারসাম্য ঠিক নেই। ছবিগুলো এক এক করে পরিষ্কার করে দেখতে থাকলাম। বিশেষ কিছু লক্ষ্য করলাম না সেখানে। ঘরের মধ্যে থাকা সবচেয়ে বড় ছবিটির ধুলো ভালোভাবে মুছতে চেষ্টা করছি, এমন সময় কে কে ওখানে? তুমি কি করছো? তোমাকে না বারণ করেছিলাম? খুব ভুল করেছ, আমার কথা না শুনে খুব ভুল করেছ। ঘোর বিপদ, ঘোর অমঙ্গল, আর কেউ এই বিপদ আটকাতে পারবে না। ভানু বেরবের করেই বলে গেল এক নিঃশ্বাসে সব কিছু। ভানুকে এর আগে এরকম ক্রোধমগ্ন হতে আমি দেখিনি। আমি ঝটপট বেরিয়ে এলাম সেই ঘর থেকে। ভানু সেই ঘরটির শিকলগুলো যথারীতি বন্ধ করতে লাগলো। আমি তার ক্রোধ শান্ত করতে বললাম, আছে কি ওই ঘরে? শুধুই তো দুটো ছবি আর মূর্তি, এতে তুমি এত রেগে যাচ্ছ কেন? আর আমার কাছে আড়াল করতেই বা চাইছিলে কেন? ভানু খুব ফিসফিস কণ্ঠে আমার কানের কাছে মুখ বাড়িয়ে বলে উঠল, তুমি কি দেখেছ? মূর্তি আর ছবিগুলো? সবগুলো দেখিনি। তুমি আর দিলে কোথায় দেখতে? তার আগেই তো হাঙ্গামা করে ছাড়লে। বেশি কথা বলো না, তোমার ওই ঘরে যাওয়া একদম উচিত হয়নি। কিন্তু কেন? আছেটা কি ওই ঘরে? ভানু আমার কথার জবাব না দিয়েই শান্ত মেজাজে বলে উঠল, তুমি আমার সাথে এসো, তোমায় কিছু দেখাবার আছে। আমিও মাথা নাড়িয়ে সম্মতি জানিয়ে তার পিছনে হাঁটতে শুরু করলাম। আমি লক্ষ্য করলাম ভানু আমাকে বাগানের দিকে নিয়ে যাচ্ছে, কিন্তু সেখানে সে কি দেখাবে? গাছপালা যা আছে তা তো আমি সব দেখলাম। তাহলে বাগানে ঢুকতেই ভানু আমাকে আঙুল বাড়িয়ে সামনের দিকে ইশারা করে বলল, ওইখানে বসো। যেখানে সে আমাকে বসতে বলল তার সামনেই ছিল কালো বর্ণের গোলাপ গাছটি। তখনও তাতে ৩-৪টে গোলাপ আস্ত ছিল। আমি তার কথা মতো গিয়ে বসলাম সেই রোয়াকে। খুব শান্ত ভঙ্গিতে ফিসফিসিয়ে এসে বলল, জানতে চাও এই বাড়ির গল্পটা? বড় রহস্যময় ভঙ্গিতে সে জিজ্ঞাসা করল। আমি সামান্য ঢোক গিলে মাথা নাড়িয়ে সম্মতি জানালাম। তাহলে শোনো। বলেই তিনি আউড়ে চললেন সেই ঘটনা, যেটার কথা মনে পড়লে আমার আজও সারা শরীর শিথিল হয়ে যায়। কপাল বেয়ে ঘাম গড়িয়ে বক্ষতল ছুঁয়ে যায়। এই বাড়িটা জমিদারি আমলের বাড়ি। আমি ছিলাম এই বাড়ির একজন সামান্য কর্মচারী মাত্র। বাড়ি দেখাশোনা, রান্নাবান্না, বাগান পরিচর্যা, অতিথি সেবা, এসব ছিল আমার প্রতিদিনের কর্মসূচির মধ্যে।
আমি অবশ্য ধনঞ্জয় রায়চৌধুরীর সময়ের লোক। শোনা যায় দাদাবাবু ঠাকুর দাদা খুব গণ্যমান্য লোক ছিলেন, ভীষণ সৎ সাহসী একজন মানুষ। সেই সময় অবশ্য রাজতন্ত্র ছিল, পরে জমিদারি ব্যবস্থা চালু হয়। দাদাবাবু ঠাকুর দাদা ছিলেন খুবই কঠোর এবং পরিশ্রমী লোক, তাই রাজ আমলের কেউ একজন তাকে রানী ভিক্টোরিয়ার নাম খোদাই করা এক মুদ্রা উপহার স্বরূপ দিয়েছিলেন, তার কোনো এক কাজে খুশি হয়ে। আমি অবিশ্বাসের ভঙ্গিতে জিজ্ঞাসা করলাম, একেবারে খাঁটি ছিল সেটা? ভানু দাস চোখ বড় বড় করে বললেন, একদম খাঁটি। আর খাঁটি ছিল বলেই তো। এরপর সে থেমে গিয়ে দীর্ঘশ্বাস ফেলল। আমি সঙ্গে সঙ্গে জিজ্ঞাসা করে বসলাম, ছিল বলে কি? এত ঝামেলা, এত দ্বন্দ্ব, এত মৃত্যু। তার মুখ ভারী বিষণ্ণ হয়ে উঠল। কিছুটা শ্বাস সঞ্চয় করে আবার বলতে আরম্ভ করল, দাদাবাবু ঠাকুরদার আমল থেকেই শুরু হয়ে গেছিল এই কয়েনটার জন্য লড়াই। কত চোর ডাকাত যে হানা দিয়েছিল এটা পাওয়ার জন্য, সেসব অবশ্য শোনা কথা। তারপর রাজতন্ত্র শেষ হতেই জমিদারি ব্যবস্থা ধীরে ধীরে মাথাচাড়া দিয়ে উঠেছিল। দাদাবাবুর বাবা সুধীর রঞ্জন রায়চৌধুরী ছিলেন প্রথম জমিদার এই গ্রামের, যার শাসন কায়েম ছিল এই গ্রামের ওপর। সকলে অবশ্য তাকে ভালোই বাসত, গ্রামবাসীদের সাথে তার আচরণও ভালোই ছিল। এসব গল্প আমি আমার বাবার মুখে শুনেছিলাম। এরপর সুধীরবাবু মারা গেলে তার ছেলে, মানে আমাদের দাদাবাবু ধনঞ্জয় রায়চৌধুরী বাবুর হাতে জমিদারির ভার চলে গেল, আর আমি যুক্ত হলাম তার কর্মচারীর পদে। তিনিও তার পূর্বপুরুষদের মতোই খুব ভালো মানুষ ছিলেন, বড় উদার। আমাকে কোনোদিন বেতন দিতে দেরি করেননি। তবে তার স্ত্রী ছিলেন খুবই দাম্ভিক, চাকর বাকরদের প্রতি আধিক্যতা একদমই পছন্দ করতেন না। খুব না কুচু স্বভাবের ছিলেন। অবশ্য হবে নাই বা কেন, তিনিও তো রাজহাটির জমিদারদের একমাত্র মেয়ে। বাবা মা অনেক আদরে বড় করেছিল তাকে, তাই হয়তো এরকমটা। দাদাবাবুর 5 ছেলে ছিল। বড় ছেলে সেজ ছেলে, আর ছোট ছেলে মন মানসিকতার দিক থেকে একদম মায়ের মতো হয়েছিল। কিন্তু বাকি 2 জন বরং একেবারে উল্টো, মাটির মানুষ, ঠিক দাদাবাবুর মতো। বিশেষ করে মেজ ছেলে, তার জুড়ি মেলা ভার, কোনো অহংকারের ছেটে ফোটাও তার মধ্যে ছিল না। কিন্তু ওই কয়েনটার কি হলো? বলছি অত তোলা হলে চলবে না বলেই হাসতে শুরু করলেন আবার। তারপর আবার বলতে আরম্ভ করলেন, দাদাবাবুর স্ত্রী দাম্ভিক হলেও স্বামীর প্রতি যথেষ্ট শ্রদ্ধাশীল ছিলেন। এরপর আসি কয়েনের কথায়। দাদাবাবু সেই কয়েনটাকে তার ছেলেদের চোখের আড়াল করে রেখেছিলেন, কারণ তিনি খুব ভালো করে জানতেন সেটার খোঁজ তারা পেলে নিজেদের মধ্যে কামড়াকামড়ি করতে দুবারও ভাববে না। কিন্তু তিনি আড়াল করতে চাইলে আর কি হবে? তার স্ত্রী কথায় কথায় তার ছেলেদের বলে বসলেন কয়েনটাকে খুব যত্নে রাখতে হবে, ওটার মূল্য অনেক। চাকর বাকরের নজর পড়লেই ব্যাস ওটার পায়কে। তার ছেলেরাও তখন সব স্তরে জানতে চাইল। তিনিও দিল খোলা হয়ে সব বলে দিলেন। কথায় আছে না, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। তাই হলো। নিজের ছেলেরাই বাবার কাছ থেকে সেই কয়েনটাকে চুরি করার চেষ্টা করল। একদিন তারা সেই কয়েনটাকে নিয়ে হাতাহাতি করতে লাগলো 2 তলার বারান্দায়। গভীর রাত তখন। আসলে তারা প্রত্যেকেই সেই কয়েন আলাদাভাবে সাফাই করার চেষ্টা করছিল।
সবাই হয়তো ভেবেছিল যে সে পাবে, কিন্তু প্রত্যেকেই যে একই কাজ ওই একই দিনে করবে সেটা তারা ঘুণাক্ষরেও টের পায়নি। ফলস্বরূপ ওই হাতাহাতির সূত্রপাত। এমন সময় দাদাবাবুর স্ত্রীও হাজির হলো তাদের আওয়াজ পেয়ে। তিনি প্রথমে তাদের থামাবার চেষ্টা করেও পারেননি। শেষ পর্যন্ত অবারক হয়ে নিজেও সেই হাতাহাতিতে ঝাঁপিয়ে পড়লেন। তিনি ভেবেছিলেন তার ছেলেরা নিজেদের মধ্যে আর যাই করুক, মাকে অনেক ভালোবাসে, মায়ের সাথে অন্তত তারা এটা করবে না, বরং মায়ের হাতে ছেড়ে দেবে কয়েনটা। কিন্তু লোভ যে মনুষ্যত্ব কেড়ে নিতেও পারে তার বড় প্রমাণ সেদিনের ঘটনা ছাড়া আর কি হতে পারে। কাড়াকাড়ি করতে করতে মাকেই দিল গায়ের জোরে ধাক্কা। দাদাবাবুর স্ত্রী খোলা বারান্দায় কার্নিস থেকে আছড়ে মাটিতে পড়ে সেই মুহূর্তেই মারা গেলেন। তার ছেলেরা এরপর যে যার কাজে প্রত্যেকে চলে গেলেন, গ্রাম ছেড়ে শহরের বাইরে। সেই দিনের পর থেকে অন্তত বছর 10 কেউ আর ফেরেনি। কেবল ওই মেজ ছেলে মাঝে মাঝে আসতো বাবার খোঁজ নিতে আর মায়ের সমাধি ক্ষেত্র দর্শন করতে, আর হাপুস নয়নে কেঁদে বুক ভাসাতো। মাকে খুবই ভালোবাসত কিনা, কিন্তু তারও কপাল এরকমই। একদিন বাবার খোঁজ নিতে এসেছিল বাড়িতে। সেদিন আবহাওয়া খুব খারাপ ছিল, প্রচণ্ড ঝড় উঠেছিল সেদিন সন্ধ্যায়। অনেকবার আমি বলেছিলাম তাকে না যেতে, কিন্তু সে আমার কোনো কথা শোনেনি। মাঝপথে বজ্রপাতে মারা পড়েছিল। এদিকে মালকিনের মৃত্যুর পর অনেকে নাকি তার অতৃপ্ত আত্মাকে এই বাড়িতে ঘোরাফেরা করতে দেখেছে। তারা বলে কোনো এক রামধনু বর্ণের শাড়ি পরে সেই বারান্দাতেই ঘুরে বেড়ায়। তাই সকলেই প্রায় ওই পথ দিয়ে যাওয়া বন্ধই করে দিয়েছিল। আস্তে আস্তে সারা রাস্তাটাই জঙ্গল হয়ে গেল মানুষের চলাফেরার অভাবে। আমি অবশ্য কোনোদিনই কিছু দেখিনি সেরকম আত্মা টাত্মা। মালকিনের মৃত্যুর পর দাদাবাবুর শরীর আর মন দুদিক থেকেই ভেঙে পড়েছিল। 1 বছরের মধ্যে তিনিও মারা গেলেন, আর যাওয়ার আগে আমার হাতে সেই কয়েনটা দিয়ে গেলেন। ও, তার মানে কয়েনটা এখন তোমার কাছে? না, ছিল এক সময়। এখন তাহলে ওটা কোথায়? মালকিনের কাছে। হ্যাঁ। বলে আবার হু করে হাসতে আরম্ভ করলো ভানু। আমার সারা দেহে হিম হয়ে আসছিল। মালকিনের কাছে মানে? তুমি তো বললে উনি নাকি মারা গেছেন, তাহলে মরা মানুষের কাছে কিভাবে থাকবে সে কয়েন? ভানু একদমই হালকা আওয়াজে বলল, ওই জন্যই তো আমার কাছে নেই সেটা। মানে? দাদাবাবু চলে যাওয়ার পর আমি একা হয়ে গেছিলাম এখানে। একা বুড়ো মানুষ, যেতামই কোথায় বয়সে। একদিন আম বাগানে ওই কালো গাছটা দেখছেন, গোলাপ গাছটা, ওটায় জল দিচ্ছিলাম। ওর নিচেই আছে দাদাবাবুর স্ত্রীর কবর। গাছটার ফুলগুলো লালই ছিল, আস্তে আস্তে ওটা কালো হয়ে গেছে। কিভাবে তা অবশ্য আমার জানা নেই। বিকেলবেলা আমি গাছে জল দিচ্ছি, এমন সময় শুনতে পেলাম দোতলার বারান্দা থেকে একটা শব্দ ভেসে আসছে। ব্যাপারটা বুঝতে পেরে বেরিয়ে সিঁড়িতে চড়লাম, কিন্তু পরিষ্কার বুঝতে পারছিলাম যেন কোনো মহিলা হাতাহাতি করছে কারোর সাথে। কিন্তু কে এই মহিলা? বুঝতেই আমি যখন ওপরে উঠলাম, দেখলাম মালকিন, পরনে রামধনু রঙের সাদা শাড়ি আর কালো গোলাপের গন্ধ। আমি থরথর করে কাঁপতে কাঁপতে তার কাছে যেতেই বলেই ভানু থেমে গেল। আমি কাঁপা কাঁপা আওয়াজে জিজ্ঞাসা করলাম, যেতেই কি পালিয়ে গেল? নিশ্চয়ই।
আসলে আমার সাথেও যে একই ঘটনা ঘটেছিল। আমিও তো মনের ভুলে সেই ঘটনাকে উপেক্ষা করেই ফেলেছিলাম, কিন্তু এখন পরিষ্কার অনুভব করতে পারছি যে সেটা আমার মনের ভুল ছিল না। ভানুদাস আমার প্রশ্নের জবাবে ফিসফিসিয়ে অত্যন্ত ঠান্ডা আরও রক্ত হিম করা আওয়াজে বলে উঠল, না না, সে পালিয়ে যায়নি। আমাকেও তারই মতো ধাক্কা দিল ওপরের দোতলা থেকে। বলেই দীর্ঘশ্বাস ছাড়ল ভানু। নীরবতা ভাঙতে আমি বললাম, তা তোমার কিছু হয়নি অত উঁচু থেকে পড়ে? মানে হাত পা ভেঙে যাওয়া, মাথা ফেটে যাওয়া এসব? সে আমার খুবই নিকটে এসে যা বলল সেটা শোনার পর আমি আর আমার মধ্যে নেই তখন। সে বলল, অত উঁচু থেকে পড়ে গেলে মানুষ কি বাঁচে? আমার শরীর তখন যেন শূন্যে ভাসছে। জ্ঞান হারিয়ে মাটিতে সেই মুহূর্তেই পড়ে গেলাম আমি। কিছুক্ষণ পর দেখলাম কেউ আমার চোখে জলের ঝাপটা দিচ্ছে। চোখ খুলতেই টের পেলাম রাকেশ, বিকাশ, মালা, সঞ্জয়, রোহিত ওরা সবাই আমার পাশে। আর জলটা সম্ভবত বিকাশই ছেটাচ্ছিল। এ কি, আমি ট্রেনে কি করছি? আর ভানুর আত্মা? এসব ভাবতেই মাথাটা আবার ঘুরে গেল। রোহিত এতক্ষণে জিজ্ঞাসা করল, কি সব বিড়বিড় করছিস? না মানে আমি 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 কোথায়? কোথায় আবার? মেলে আছিস তুই। আচ্ছা, হলোটা কি তোর? এখন ওঠ, মেল থেকে নামতে হবে এবার। সামান্য ঘোর কাটিয়ে বললাম, কেন, চলে এসেছি আমরা? আরে না, প্রাকৃতিক দুর্যোগ শুরু হয়েছে। এখন আর কোনো ট্রেন মেল আগামী 2 দিন চলবে না। লাইনে গাছ ভেঙে পড়েছে, সরাতে সময় লাগবে সেসব। তোকে সেই থেকেই তো ডাকছি। মেলে উঠেই সেই যে ঘুমিয়ে পড়লি, সেই থেকে ঘুমাচ্ছিস। মালা বলল, চল ওঠ, এবার যাওয়া যাক। কোথায় যাব? আমরা সবাই ভেবে দেখলাম কোন একটা হোটেলে উঠি, ওখানেই এই 2 দিন কাটাই, আর শহরটাও ঘুরে দেখা যাবে না হয়। মেল থেকে নেমে গেলাম আমরা। আবার শুরু হলো সেই নাটক। মাকে ফোন করা, রাকেশকে মিথ্যে বলা, আর আবারও সেই অজানা গন্তব্যে পারি, পাহাড়পুর। মনে হচ্ছিল তখনও পর্যন্ত আমি স্বপ্নের মায়াজালে আবদ্ধ। কে জানে এবার কি অপেক্ষা করছে আমার জন্য সেই ভিলায়। এতক্ষণ আপনারা শুনছিলেন স্বপ্ন কানন, রচনা শিফা মণ্ডল। গল্প পাঠ তথা নিরঞ্জনের ভূমিকায় ছিল সৌরভ। অন্যান্য চরিত্রে আমার সাথে ছিল তৃষা, শঙ্খ, প্রীতম এবং আর্য। এই গল্পের নাট্যরূপ নির্মাণে ছিল অনিন্দিতা, শব্দ সংযোজনে ছিল ঝিনুক, আবহ সঙ্গীত ও স্পেশাল এফেক্টসে ছিল আর্য। এই গল্পের প্রচ্ছদ নির্মাণ করেছে শুভদীপ বন্দ্যোপাধ্যায়। কেমন লাগলো আজকের গল্পটা? যদি গল্পটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কমেন্টে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। আগামী পর্বে আবার আপনাদের সঙ্গে দেখা হবে আরও একটি দুর্দান্ত গল্প নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, শুভরাত্রি।